তারা এখন রাজপথে আছে। একটা ন্যায্য দাবি, একটা যৌক্তিক দাবি। সরকার এই ন্যায্য এবং যৌক্তিক দাবিটাকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা এই বিষয়টা থেকে তারা তাদের দায় মুক্তি চায়। আমি পরিষ্কার করে বলতে চাই, এটা আদালতের ঘাড়ে, উচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই সংকটের সমাধান করা যাবে না। এটা কোনো আইনগত কোনো বিষয় না, এটা রাষ্ট্র তথা সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমি আজকের আলোচনার সভা থেকে পরিষ্কার করে দাবি তুলতে চাই, অনতিবিলম্বে কোটা সংস্কারের এই যে দাবিটা, যেটা ইতিমধ্যে গণ দাবিতে পর্যবসিত হয়েছে, এই দাবির ব্যাপারে জনগণের সমগ্র অংশের একটা ঐক্যমত তৈরি হয়েছে। নীতিগতভাবে সেটাকে মেনে নেওয়া দরকার। এখানে প্রয়োজন বোধে একটা কমিশন গঠন করে সংশ্লিষ্ট মহলের সাথে আলাপ আলোচনা করে সমগ্র কোটা ব্যবস্থা একটা যৌক্তিক গণতান্ত্রিক একটা সংস্কার করা প্রয়োজন। প্রধানমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে এক মুখে তিনি দুই কথা তিনি বলছেন। তিনি সংসদে দাঁড়িয়ে সে 18 সালে তিনি কোটা ব্যবস্থা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আবার বুদ্ধি করে একটা মামলা ঠুকে দিয়ে সেটাকে একটা আইনি বিষয় পর্যবেসিত করা হয়েছে। এগুলো পুরোপুরি একটা চালাকি। এই চালাকি করে এই কোটি কোটি মানুষের যে দাবি, ছাত্র তরুণ যুবকদের যে দাবি, যেটা এখন জনগণের দাবি, এই দাবিকে কোনোভাবে অস্বীকার করা যাবে না, এটাকে নস্যাৎ করা যাবে না। আমরা একই সাথে শিক্ষকরা যে আন্দোলন করছেন তাদের উপরে প্রত্যয় স্কিম যেভাবে জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাও একটা জবরদস্তি, রাষ্ট্র একটা জুলুম। এটা একটা খুব সহজ করে বললে, কেন এটা সরকার তাদের কাছ থেকে আসলে জবরদস্তি করে টাকা পয়সা আদায় করবার জন্য, যেহেতু রাষ্ট্র কোষাগারগুলো তারা খালি করে ফেলেছে, ফলে এটাও একটা বুদ্ধি করে তারা এখান থেকে কোটি কোটি টাকা আদায় করে নেবার জন্য আজকে প্রত্যয় স্কিমের নাম করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে নতুন একটা অত্যাচার আজকে তারা চাপিয়ে দিয়েছে। আমরা শিক্ষকদের আন্দোলনের সাথেও আমরা আমাদের সমর্থন একাত্মতা সেটা আমরা ব্যক্ত করছি। প্রধানমন্ত্রী এই মুহূর্তে তিনি চীনে, আপনারা জানেন, গতকাল সন্ধ্যায় তিনি চীনে পৌঁছেছেন। আগামীকাল চীনের রাষ্ট্রপতির সাথে তার সাক্ষাৎ হবে। শুনেছি 20টা সমঝোতার স্মারক নাকি সেখানে স্বাক্ষরিত হবে। কিন্তু যেটা বড়, যে জন্য ওনার যাওয়া, সেটা সম্ভবত সমঝোতার স্মারকের মধ্যেই নেই। তারা যে দেশ চালাতে পারছে না, আমাদের এখানে রিজার্ভের যে সংকট, বাস্তবে চীনা মুদ্রায় তারা একটা বিশাল অঙ্কের মুদ্রা তারা এখানে নিয়ে বাংলাদেশের রিজার্ভকে তারা এখানে নিয়ে আসতে চায়। এটা ইতিমধ্যেই গণমাধ্যম অনেক বড় আকারে সেটাকে প্রকাশ করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, যেটা আপনারা এখানে আমাদের নেতৃবৃন্দরা খুব চমৎকার করে বললেন, খুবই দুর্ভাগ্যজনক, একটা স্বাধীন জাতির রাষ্ট্র, আমার সরকার প্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা কোথায় কোন দেশে যাবে, এটা তো আমাদের সিদ্ধান্তের বিষয়। এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি থুরেল বিড়াল তিনি বের করে দিয়েছেন এবং তিনি পরিষ্কার করে বললেন যে ভারতের কর্তৃপক্ষকে, নরেন্দ্র মোদীকে তারা জানিয়েছেন যে তারা ভারত সফরের পরে এরপরে তারা চীন সফর করবেন এবং তারা সেটাকে তারা এক ধরনের অনুমতি তারা দিয়েছেন। তার মানে চীন সফরের জন্য বাংলাদেশ সরকারকে আগে ভারতের অনুমতি সেখানে নিতে হয়েছে, আগে ভারতের ভিসা তাদেরকে আগে সংগ্রহ করতে হয়েছে। এটা প্রধানমন্ত্রী কেবল নিজেকে ছোট করেননি, তিনি কেবল তার সরকারকে ছোট করেননি, পুরো দেশ এবং 18 কোটি জনগণের মুখে তারা চুনকালি আজকে তারা মেখে দিয়েছেন। ফলে এই কারণের জন্যে ভবিষ্যতে অনেকগুলো বিচার আচার হবে। ভবিষ্যতে আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করবার জন্যে তাদের যে অশুভ তৎপরতা, এগুলোর সমগ্র দেশ জানে। আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু এগুলো আমলনামা তৈরি হচ্ছে। এই আমলনামা ধরে ধরে
যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নিশ্চয়ই একদিন এগুলো আদালতে উঠবে এবং একদিন এগুলোর বিচার হবে। আমরা আপত্তি করছি কোন জায়গাতে, আপনারা প্রধান যে আজকে আলোচনা সূচি যেটা আপনারা দিয়েছেন, আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী তিনি মাত্র কয়েকদিনের ব্যবধানে দুবার করে দিল্লি সফর করলেন। অন্য কোনো দেশের সরকার প্রধান কাউকে তারা দাওয়াত দেয়নি, কারণ মনে করেছে যে এটা সবচেয়ে নরম জায়গা এবং সেই নরম জায়গাতে তাদেরকে দাওয়াত দিয়েছেন। ওনারা দ্বিতীয়বার অল্প দিনের ব্যবধানে প্রধানমন্ত্রী দলবল নিয়ে তিনি দিল্লিতে হাজির হলেন। লেজ উল্টায়ও আমাদের প্রতিনিধি দল দেখে নাই সমঝোতার স্মারকগুলোর প্রতি কি আছে। তারা কাগজে ধরিয়ে দিয়েছেন আর তারা সেখানে স্বাক্ষর করে ওনারা ঢাকাতে ফিরে এসছেন। খালেদা জিয়া সম্পর্কে বলা হয় তিনি নাকি 91 সালে তিস্তার কথাটা বলতে তিনি ভুলে গিয়েছিলেন, কিন্তু এই 24 সালে আপনারা ঠান্ডা মাথায় সচেতনভাবে বাংলাদেশের মানুষ যে এজেন্ডাগুলো দেখতে চেয়েছিল সফরের মধ্য দিয়ে আপনারা আলোচনা তুলবেন, কথা বলবেন, ডিপ্লোম্যাটিক দর কষাকষি করবেন, কোনো কিছু ছাড়াই তারা ঢাকাতে তারা ফিরে এসছেন এবং বাস্তবে প্রধানমন্ত্রী খালি হাতে এবারও তিনি দিল্লি থেকে তিনি ফিরে এসছেন। এবং আপনারা জানেন এর আগে তিনি বলেছিলেন যে ভারতকে তিনি একটা অভিমানের সুরে বললেন ভবিষ্যতে বলবে ভারতকে আমরা আর কি বাকি রেখেছি দেওয়ার জন্য, এবং তার মানে কোনো কিছুই বাস্তবে তারা বাকি রাখেননি। বাংলাদেশের এজেন্ডাগুলো তারা আলোচনা তুলবার সাহস পর্যন্ত প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দল তারা দেখাতে পারেনি। এই হচ্ছে তার দেশপ্রেমী নমুনা। আমাদের তিস্তা সহ অভিন্ন নদীর পানি প্রবাহে এটা কোনো আলোচনার ভেতরেই এবার আসেনি। এটা কি দেশপ্রেমের নমুনা? এটা কোনো আলোচনার ভেতরেই নাই। এখন পানি ব্যবস্থাপনার নাম করে এবং সেখানে চীন যে প্রস্তাব দিয়েছিল তিস্তা ব্যবস্থাপনার জন্য, ভারত তার পাল্টা একটা প্রস্তাব ভারত এখন দিয়ে রেখেছে। এবং প্রধানমন্ত্রী একই সংবাদ সম্মেলনে তিনি দুরকম কথা বললেন, পরে বললেন ভারত যদি করে দেয় তাহলে তো কোনো সমস্যাই থাকে না। তার মানে ভারতের টোপ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সরকার গিলে ফেলেছে। এটা খুবই উদ্বেগের, খুবই আতঙ্কের। পুরো পানির বিষয়টা এখন আর কোনো আলোচনার মধ্যেই নাই। পুরো পানির বিষয়টা বাস্তবে এরা আমাদেরকে পুরোপুরি একটা ভুলিয়ে দিয়েছে। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কোনো আলোচনা নেই, কোনো আলোচনাই হয়নি। বরঞ্চ এর পরপরই ওই প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা তিনি যে কথা বললেন তাতে এই আশঙ্কাই আমরা দেখেছি যে সীমান্ত হত্যাকাণ্ডটা চলতেই থাকে। আমি এমন এক প্রতিবেশীর সাথে আমি আমার বন্ধুত্বে তৈরি করছি যে প্রতিবেশী, এবং তারা বলছেন কি বন্ধুত্ব নাকি এখন সর্বোচ্চ শিখরে। সেই বন্ধুত্বের দায় পরিশোধ করবার জন্য প্রতি সপ্তাহে বাংলাদেশিদেরকে সীমান্তে জীবন দিতে হচ্ছে। প্রধানমন্ত্রী আসার 1.5 দিনের মাথায় আবার সেখানে উত্তরাঞ্চলে আবার সেখানে বাংলাদেশিদেরকে বিএসএফ হত্যা করেছে। এখনো পর্যন্ত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। 48 ঘন্টার পরে একটা লাশ পাওয়া গেছে গতকালকে। আপনারা জানেন এই হচ্ছে আমার বন্ধুত্বের নমুনার জায়গা, এটা বন্ধ হয়নি। এবং ইসরায়েল ফিলিস্তিনের বাইরে একমাত্র ভারত এবং আমাদের যে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত সবচেয়ে ভয়ঙ্কর সীমান্ত, এমন এক প্রতিবেশী যে আমার 3 দিকে 4500 কিলোমিটারের কাঁটা তারের বেড়া দিয়ে রেখেছে, কয়েকশো কিলোমিটার আবার নাকি বিদ্যুতায়িত করে। তার মানে এমন একটা জায়গাতে তো আমি আমার বাণিজ্যের ভারসাম্য থেকে শুরু করে আমাদের স্বার্থের কোনো বিষয় বাস্তবে সরকার উত্থাপন করতে পারেনি। বরঞ্চ আমার পায়রা সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর তা ইতিমধ্যেই তারা করছেন, তার উদ্যোগ আয়োজন চলছে। বাকি ছিল মংলা, সেই মংলা সমুদ্র বন্দর কিভাবে তারা ব্যবহার করবেন তার আয়োজনটা চলছে। যৌথ স্যাটেলাইট সেখানে এখন পাঠানো হয়েছে যাতে নিরাপত্তার কোনো তথ্যই আর গোপন থাকবে না। সামরিক বাহিনীর প্রশিক্ষণ, আধুনিকায়ন, অস্ত্র কেনা থেকে শুরু করে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সংবেদনশীল, যেটা আমাদের অনেকগুলো গোপনীয় বিষয়, সেটা পর্যন্ত ভারতকে এখন ঢুকে পড়ার একটা ব্যবস্থা এই সমঝোতা সড়কের মধ্যে এখন দেওয়া হয়েছে। এর নাম কি দেশপ্রেমী নমুনা? এটা
প্রধানমন্ত্রী তিনি একবার বক্তৃতা করেছিলেন যে আমার চেয়ে বড় দেশপ্রেমিক আর কি আছে। আমাদের নিশ্চয়ই সেটা মনে আছে, ওদের সুন্দরবন রক্ষার আন্দোলন যখন আমরা করি তখন তিনি বলেছিলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, দেশপ্রেমের পরীক্ষায় 99 নাম্বার পেলেও ফেল। দেশপ্রেমের পরীক্ষায় বাস্তবে 100-তে 100 পাবার ব্যাপার। দুর্ভাগ্যজনকভাবে এই সরকার ফেল করার জন্য যেটা ভালো নম্বর পাওয়া দরকার, দেশপ্রেমের পরীক্ষায় দেখা যাচ্ছে সেই নম্বরও এই সরকার এখন আর পাচ্ছে না। এই জন্য মানুষ তাদেরকে দেশ বিরোধী, জনবিরোধী হিসাবে এই সরকারকে মানুষ আখ্যায়িত করছে। আলোচনা শেষ করব যেদিকে বলে, বাস্তবে এই সরকার যুদ্ধের ময়দানে আপনারা দেখছেন না, পররাষ্ট্রনীতিতে স্থায়ী বন্ধু বলে কোনো কিছু নেই, স্থায়ী বন্ধু বলে কিছু নেই, স্থায়ী শত্রু বলেও কিছু নেই। পররাষ্ট্রনীতিটা কিভাবে নির্ধারণ হবে? আমার জাতীয় স্বার্থ, আমার অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা। একটা স্বাধীন জাতি রাষ্ট্র অপর দেশের সাথে নিজের দেশের এই সামগ্রিক স্বার্থ বিবেচনা করে আমরা অপর দেশের সাথে আলাপ আলোচনা করি, কথা বলি। এবার তিনি যে রেলওয়ে ট্রানজিটের নামে করিডোর যেটা দিয়েছেন, বাস্তবে এটা ভবিষ্যতে ভারত এবং চীনের মধ্যে আগামীতে সম্ভাব্য তাদের মধ্যে যে যুদ্ধ এবং সংঘাত, বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশের ভূমি, বাংলাদেশের জমি ব্যবহৃত হবে কিনা সে আশঙ্কা করবার সঙ্গত কারণ আছে। সুতরাং সেই জায়গা থেকে এটা বাস্তবে বাংলাদেশের ভবিষ্যতে, যেটা বিএনপির মহাসচিব বলেছিলেন, বাংলাদেশকে তার একটা বাফার স্টেটে একটা পরিণত করবার জন্য, বাংলাদেশের জমিকে এখন চীনকে মোকাবেলা করবার জন্য এই সরকার বাস্তবে ভারতকে এখন বাংলাদেশের নৌবন্দর, সমুদ্র বন্দর, আমার রেল, আমার স্থল এবং সেখানে আমার করিডোর সুবিধা থেকে সমস্ত কিছু দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে বড় ধরনের বিপদের মধ্যে আজকে নেওয়া হচ্ছে। সে কারণের জন্য এই সরকারের কাছে ভোটের অধিকার, গণতন্ত্র যেমন নিরাপদ নয়, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাও আজকে পুরোপুরি এটাও আজকে বিপন্ন। ফলে যুদ্ধের ময়দানে দেখছেন না, অনেক সময় শত্রু এক পক্ষ তারা তাদের পক্ষ ত্যাগ করে, অন্য পক্ষে তখন তারা যোগ দেয়। এখন দেখা যাচ্ছে এই সরকার সে তার ভোটবিহীনভাবে ক্ষমতায় থাকার জন্য তার এই যে কোনো শর্তে ক্ষমতায় থাকার বিনিময়ে বাংলাদেশের পক্ষ বাস্তবে সরকার ত্যাগ করেছে। বাংলাদেশ পক্ষ ত্যাগ করে এখন তারা ভারতীয় পক্ষে, ভারতীয় স্বার্থের পক্ষে এখন তারা অবস্থান গ্রহণ করেছে। সেজন্য এই সরকার এখন আর কোনোভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে না। বাংলাদেশের ভারতীয় স্বার্থে, ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক স্বার্থে, ভারতের সামরিক এবং নিরাপত্তা বিষয়ক স্বার্থের বড় প্রতিনিধি বর্তমান সরকার এবং বর্তমান এই সরকারি দল। সেজন্য লড়াইটা অনেক বড়, কিন্তু লড়াইটা আবার অনেক সহজ হয়ে এসছে। সে কারণের জন্য আমরা বলবো, এই যে পরিস্থিতি, বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষ, অল্প কিছু বেঈমান দেশদ্রোহী ছাড়া কোনো মানুষ এইসব অশুভ তৎপরতা কেউ সমর্থন করতে পারে না। এমনকি আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ যারা কর্মী সমর্থক, সরকারের এই দেশ বিরোধী, নিরাপত্তা বিরোধী এই তৎপরতা তারাও নিশ্চয়ই সমর্থন করবে না। ইতিমধ্যে একটা গণ ঐক্য গড়ে উঠেছে, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমি তাকে স্বাগত জানাই। আমরা বিরোধী দলগুলো, আমরা এর বিরুদ্ধে রাজপথে আমাদের যে ঐক্যটা আছে, আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, সেই ঐক্যটাকে রাজপথে কিভাবে কর্মসূচি আকারে আমরা হাজির করব। মানুষ আর একদিন, এক মুহূর্তের জন্য এই সরকারকে মানুষ আর দেখতে চায় না। একদিন বিলম্ব করা মানে মানুষের দুর্যোগ, দুর্ভোগ, দুর্গতি এটাকে আরো বেড়ে যাওয়া এবং পুরো দেশটাকে আরো জাহান্নামের দিকে, আরো বিপদের দিকে নিয়ে যাওয়া। সেই জন্য আমরা আন্দোলনটা কিভাবে নতুনভাবে পুনর্গঠিত করব, সংগঠিত করব। মানুষ পেতে আছে, ফলে মানুষ একটা সিদ্ধান্তমূলক আন্দোলনের জন্য মানুষ তৈরি আছে। রাজনীতিকদের দায়িত্ব হচ্ছে বিগত আন্দোলনের হিসাব নিকাশ করে পুরনো ভুলগুলো যাতে আমরা না করি, নতুনভাবে আন্দোলনটা পুনর্গঠন করে আমি মনে করি এবছরের মধ্যেই এই সরকারকে বিদায় দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করা। বাস্তবে সরকারই এই পরিস্থিতি তারা তৈরি করেছে, কিন্তু অটোমেটিক কোনো ঘটনা ঘটবে না। রাজনৈতিক নেতৃত্বকে ঝুঁকে নিতে হবে, সাহস দিতে হবে, প্রয়োজনীয় কর্মকৌশল প্রণয়ন করে জনগণের কাছে ডাক দিতে হবে। আমি আশা করি অচিরেই সে ব্যাপারে আমরা এগোতে পারবো। আমরা দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করব। আপনাদের